নমস্কার। এখন গল্প পাঠ করে শোনাচ্ছি। আমার ছেলের নাম বিনয়। এটি আমার ছেলের দ্বিতীয় বিয়ে। তার প্রথম বিয়েতে কি হয়েছিল আমি তা ভুলে যেতে চেয়েছিলাম, কারণ সেটি একটি খুব অন্যরকম ঘটনা ছিল। আজ ছিল তার দ্বিতীয় বিয়ে। আমি নিশ্চিত ছিলাম যে নতুন বউ আমার ছেলের যত্ন নেবে। আমার ছেলে অনেক টাকা উপার্জন করেছিল। সে খুব ভালো এবং খুব সুন্দর দেখতে ছিল। সে এই পরিবারের একমাত্র উত্তরাধিকারী ছিল, তাই সবাই তাকে ভালোবাসত। সেই জন্য এই বিষয়টা কারোর অদ্ভুত মনে হয়নি। তার দ্বিতীয় বিয়ে এত তাড়াতাড়ি হতে চলেছে, সেই জন্য আমার মন চিন্তায় ছিল। রাত যত ঘনিয়ে আসছিল আমার হার্টবিটও তত দ্রুত স্পন্দন করছিল এবং আমি খুব চিন্তিত হয়ে পড়ছিলাম। আমার মেয়েও এই বিষয়ে সবটা জানতো, তাই সেও আমার মতোই চিন্তিত ছিল এবং বলেছিল যে যদি আজ এই ঘটনা আবার ঘটে তবে কি হবে। আমি বললাম, তুমি ভালো কিছু বলো, আমি এমনিতেই চিন্তিত। এখন সব অতিথি এসেছেন। গত বছর কোভিড ভাইরাসের কারণে আমরা এত লোককে আমন্ত্রণ জানাতে পারিনি, তাই এখন আত্মীয় স্বজন সবাই অনেক উৎসাহ নিয়ে এই বিয়েতে এসেছিলেন। সেই জন্য মানুষ আগের বিয়ে সম্পর্কে তেমন কিছু জানতো না এবং কি হয়েছিল তাও জানতো না। এটাও জানতো না যে তাদের আবার বিয়ে কেন হচ্ছিল। আমার ছেলে এতে খুব খুশি ছিল। কোনো সমস্যা ছিল না, যেহেতু এই স্ত্রী তার প্রথম স্ত্রীর চেয়ে বেশি সুন্দর ছিল এবং বয়সের দিক থেকেও ছোট ছিল, তাই সে খুশি হবে এটাই স্বাভাবিক। এখন শীতকাল ছিল, বেশিরভাগ অতিথি বাড়ির মধ্যেই ছিলেন। তার অনুষ্ঠান বাইরে চলছিল, নাচ গান চলছিল, লোকেরা একে অপরের সাথে মজা করছিল। আমি আমার বৌদিকে বলেছিলাম যে কনে অন্য শহর থেকে এসেছে এবং সে খুব ক্লান্ত। আমার মনে হয় আজ তাকে বরের ঘরে পাঠানো উচিত না। আমার বৌদি বলল, তোমার কি হয়েছে? তার সবেমাত্র বিয়ে হয়েছে এবং তুমি তার রাত নষ্ট করতে চাও? আমি জানি যে বিয়ে করে সবাই ক্লান্ত হয়ে যায়, কিন্তু তার এখন তো অল্প বয়স, কফি খাওয়াও ঠিক হয়ে যাবে, তাছাড়া সকালে রিসেপশনও আছে। আমি বললাম, বেচারি অনেক ক্লান্ত হবে। আমার বৌদি বলল, আজকাল কেউ এত তাড়াতাড়ি ক্লান্ত হয় না। মেয়েরা বিয়ে করে তার স্বামীর রুমে যায়, তাকে তোমার ছেলের ঘরে পাঠিয়ে দাও। এখন রাত 12টা হয়ে গেছে, সকালে উঠে রেডিও হতে হবে। আমি জানি না কেন তুমি এত সময় নষ্ট করছো। সব আচার অনুষ্ঠান তো সম্পন্ন হয়েছে, নাচ গান করে সবাই ক্লান্ত, বেচারা কোনেও রুমে যেতে চায়। আমার বৌদি একটা ছোট্ট কথাকে অনেক বড় করে বলতে ভালোবাসতো। সে ছিল আমার থেকে বড়, তাই আমি ভেবেছিলাম আমার তার সাথে পরামর্শ করা উচিত। সে আমাকে সব জিনিসগুলি গুছিয়ে বলেছিল এবং তারপর সে নিজেই বলেছিল যে এখন কোণে ঘরে যাবে। তারপর কনেকে রুমে নিয়ে যাওয়া হলো। বাকি সবাইকে রুম থেকে বের করে কোণের পাশে আমি কিছুক্ষণ বসলাম। আমি বললাম, দেখো, তুমি তোমার পরিবারের সবচেয়ে বড় এবং তুমি খুব ধৈর্যশীল মেয়ে, এই জন্যই তোমাকে ভালো লেগেছে। আমরা যখন বিয়ে করি তখন কিছু জিনিস থাকে যা আমরা পছন্দ করি না, কিন্তু তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। সে বলল, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। আমি বললাম, আমার ছেলে যদি কিছু উল্টোপাল্টা বলে তাতে তুমি কান দিও না। ঘরের ব্যাপারে ঘরেই রেখো, সকালে আমাকে বলবে, আমি তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমার কথা শোনার পর সে কিছুটা নার্ভাস হয়ে গেল। আমি কি নিয়ে কথা বলছিলাম তা নিয়ে সে বুঝতে না পেরে কিছুটা নার্ভাস হয়ে গেল। তারপর সে বলল, ঠিক আছে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এখন এই বাড়ির সম্মানও আমার সম্মান। আমি কোণের ঘর থেকে বেরিয়ে এলাম। সবাই নিজের নিজের বিছানায় ঘুমাতে গেল। বাড়িতে অনেক নীরবতা ছিল, কারণ সবাই খুব ক্লান্ত ছিল, তাই সবাই ঘুমিয়েছিল। শীতের রাতগুলো এমনিতেই অনেক শান্ত হয়, কিন্তু আমি ঘুমাতে পারিনি। অবশেষে ঘুমাতে গেলাম, কিন্তু আমার চোখে ঘুম ছিল না এবং আমার চোখ বারবার ঘড়ির দিকে যাচ্ছিল। আর ভাবছিলাম যত তাড়াতাড়ি হোক যেন ভোর হয়ে যায়, তবে আমার সব দুশ্চিন্তা শেষ হয়ে যাবে। কিন্তু রাত 2:30 বাজার সাথে সাথে আমি একটি প্রচণ্ড চিৎকার শুনতে পাই এবং তারপরেই আমি বুঝতে পারি যে এখন কি ঘটতে চলেছে। এরপরে বারবার চিৎকার শুরু হয়েছিল। এটি একটি মেয়ের চিৎকারের শব্দ ছিল এবং আমি আন্দাজ করতে পেরেছিলাম এই মেয়েটি কে হতে পারে। সমস্ত অতিথি ধীরে ধীরে ঘুম থেকে উঠে পড়ে। হঠাৎ আমার ছেলের হলের ঘরের দরজা খুলল এবং আমার পুত্রবধূ পাগলের মতো চিৎকার করে বেরিয়ে গেল। এমনকি সে বুঝতেও পারেনি যে তার কাছে কোনো ঘুমটা নেই। সে সেই পোশাক পরে দৌড়ে বেরিয়ে এসেছিল এবং বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিল। তখন কিছু মহিলা তাকে ধরে আর জিজ্ঞেস করে যে তার সাথে কি হয়েছে, এবং সবাই তাকে সামলাতে শুরু করে, কিন্তু সে অজ্ঞান হয়ে যায়। যখন সে অজ্ঞান হয়ে যায় তখন তার উপর জল ছিটানো হয়, কিন্তু আমার পুত্রবধূর মুখে জল ছিটিয়ে দেওয়ার পরও তার জ্ঞান ফেরে না। তার পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আমি তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইনি, কারণ এটি নিয়ে আবারও সমালোচনা হতো, কিন্তু অন্য কোনো বিকল্পও ছিল না। বেচারা মেয়েটির কোনোভাবেই জ্ঞান ফিরছিল না।
তার বাবা মাকেও খবর দেওয়া হয়েছিল। তারাও একে অপরের কানে কথা বলতে শুরু করেছিল। না জানি আমাদের মেয়ের কি হয়েছে, তার সাথে কী আচরণ করা হয়েছে তা ভগবানই জানেন। তারা সবাই বিস্ময়ের চোখে আমার দিকে তাকিয়েছিল, আর আমি চিন্তিত হয়ে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছিলাম। আমি বাড়িতে ফিরে আসার ছেলের জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে সে কি করেছে, কিন্তু সে ঘরে ছিল না। তার ফোনটিও বন্ধ ছিল। ঘরের অবস্থা একেবারে স্বাভাবিক ছিল, কিছু ভেঙেও যায়নি, এবং এমন কিছু দেখে মনেও হচ্ছে না যে সে তার স্ত্রীর ওপর হাত তুলবে। সম্ভবত আমার ছেলে বিনয় মানুষের প্রশ্ন এড়াতে কোথাও চলে গিয়েছিল। এই মুহূর্তে আমি আমার পুত্রবধূকে নিয়ে চিন্তিত ছিলাম। আমি হাসপাতালে ফিরে যাই। 2-3 ঘন্টার মধ্যে হাসপাতালের লোকেরা তাকে ছেড়ে দিয়েছিল। আমার পুত্রবধূ আমাদের বাড়িতে আসতে চায়নি। আমি খুব নার্ভাস ছিলাম, কিন্তু তার মা আমার পুত্রবধূকে বুঝিয়েছিলেন যে তোমার শ্বশুরবাড়ি চলে যাও, নইলে আমি মানুষকে কী জবাব দেব। মানুষ বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করবে। আমিও আমার পুত্রবধূকে বুঝিয়েছিলাম যে সকালে এখনও আচার অনুষ্ঠান আছে, সেগুলি শেষ করে মায়ের বাড়িতে চলে যাও, আমি তোমাকে আটকাবো না। সে এই কথা শুনে ভীষণ রেগে যায় আর বলে, চুলোয় যাক তোমার আচার অনুষ্ঠান, আমি তোমার বাড়িতে এক মুহূর্তের জন্য থাকবো না। আমি আমার বাড়িতে যাব, এবং আমাকে আজ কোনো সমাজ বা আইন কেউই আটকাতে পারবে না। আমি একজন শিক্ষিত মেয়ে, এবং আমার নিজের মতো করে জীবনযাপন করার অধিকার আমার আছে। আমি তোমার ছেলের সাথে এক মুহূর্তের জন্য থাকতে চাই না। আমার পুত্রবধূ তার রায় দিয়েছে। আমি চোখের জল নিয়ে তার দিকে তাকিয়েছিলাম। আমার প্রথম পুত্রবধূর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। সে ছিল আমার খুব পছন্দের। সে আমার মেয়ের বন্ধু ছিল, এবং আমার মেয়ে তাকে খুব পছন্দ করত। সে খুব আনন্দের সাথে তাকে বাড়িতে নিয়ে আসতো। সে একজন বড়লোক বাবার একমাত্র কন্যা ছিল। সে খুব সুন্দরী মেয়ে ছিল। আমিও তার বাড়িতে আসাটা পছন্দ করতাম। কিছুদিনের মধ্যে আমার মনে হয়েছিল যে সে বিনয়কে পছন্দ করতে শুরু করেছে, এবং সেই কারণেই আমি সম্বন্ধটি পাঠিয়েছি। কিন্তু বিয়ের পরে তার সাথেও একই ঘটনা ঘটেছিল। বিয়ের প্রথম রাতে সে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যায়, এবং তারপরে আমার ছেলের মুখও দেখতে অস্বীকার করে। সবাই তাকে অনেক কিছু বুঝিয়েছি, তোমার জীবন নিয়ে ভাবো, কিন্তু সে বলে আমার জীবন নষ্ট হয়ে গেছে, এখন এইখানে তোমার ছেলের সাথে আমি থাকবো না। আমার ছেলেও ফোনের কোনো উত্তর দিচ্ছিল না। আমি জানি না সে কোথায় গিয়েছিল। মেয়েটির বাবা বারবার বলছিল যে আপনার ছেলেকে ফোন করুন, আমাদের তাকে জিজ্ঞাসা করা উচিত যে সে আমাদের মেয়ের সাথে কি করেছে। তারপর যখন বিনয় বাড়িতে এসেছিল, সবাই তাকে অনেক প্রশ্ন করছিল, কিন্তু সে চুপ ছিল, কিছু বলছিল না। মেয়েটির বাবা মা মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন, এবং সেখানে প্রচুর নাটক হয়েছিল। অতিথির সামনে আমাদের মান সম্মান নষ্ট করার জন্য ফাঁক রাখেনি মেয়ের বাবা মা। কিন্তু বিনয় মুখ থেকে একটা কথাও বলছিল না। বিনয়ের বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমাকে একাই সমস্ত অপমান সহ্য করতে হয়েছিল। বাড়িতে জড়ো হওয়া লোকেরাও আমাদের অনেক কিছু বলছিল। মেয়েটির মাকে তো নিমন্ত্রণ করতেই পারছিলাম না। সে বলেছিল আমার মেয়ের জীবন তো ধ্বংস হয়ে গেছে। আমি মনে মনে ভাবছিলাম, বিনয়ের বাবা আজ যদি বেঁচে থাকতেন তাহলে এত তাড়াতাড়ি আমি সাহস হারাতাম না। বিনয় বড় ছিল। আমার বিনয়ের চেয়ে ছোট্ট একটি মেয়ে ছিল যে কলেজে পড়তো। সবাই নিজেদের মধ্যে ফিস ফিস করছিল। বিনয়কে নিয়ে নানা ধরনের গল্প তৈরি হচ্ছিল। কেউ বলছিল, জানি না, হয়তো বিনয় পাগল। আবার কেউ বলছিল যে হয়তো বিনয় মানসিক রোগী। আবার কেউ বলছিল যে না জানি সে নববধূর সাথে কী করেছে, যে সে এত বেশি ভয় পেয়েছিল। কিন্তু আমার কাছে এইসবের কোনো উত্তর ছিল না। তবে এটা ঠিক যে যখন মানুষ আসল ঘটনাটা জানতে না পারে, তখন তারা তাদের নিজেদের গল্প তৈরি করে, এবং তাদের নিজের গল্পগুলি আসল সত্যের চেয়েও বেশি বিপজ্জনক। কিন্তু সমস্যাটা ছিল যে আমি জানতাম না যে কেন আমার পুত্রবধূরা রাতে চিৎকার করে আমার ছেলের ঘর থেকে পালিয়ে যেত। যেই মেয়েটিও আমাকে কিছু বলেনি। আমি নিজের মনে ভাবলাম, হয়তোবা সে তার বাবা মাকে কিছু বলেছে। আমি সত্যটা জানার জন্য তাদের বাড়িতে ফোন করেছিলাম, যদিও তারা আমার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছিল। কিন্তু একজন মানুষ হিসেবে আমি তার খোঁজ নেওয়ার জন্য ফোন করেছিলাম। মেয়েটির মা ফোনটি তুলেছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম, এখন সে কেমন আছে? আমার কণ্ঠস্বর শুনে তিনি রেগে গিয়েছিলেন। তিনি বলেন, আমার মেয়ে এখনও সুস্থ হয়নি। আর আমার প্রথম পুত্রবধূর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। আমার মেয়ে আমাকে বলেছিল যে সে কমপক্ষে 6-7 মাস ধরে অসুস্থ ছিল। কিন্তু আমার ছেলের সমস্যা কী ছিল আমি তো কিছুই বুঝতে পারিনি। যে কী অভাব ছিল তার জন্য তার স্ত্রীরা ভয়ে পালিয়ে যেত। বিনয় খুব সাধারণ ছিল। শৈশব থেকেই সে কম কথা বলতো, কিন্তু তার মধ্যে এমন কোনো আচরণ ছিল না যা এখন অস্বাভাবিক হতে পারে। বিনয় আমার প্রথম সন্তান ছিল। আমরা তাকে অনেক ভালোবাসা দিয়ে বড় করেছিলাম।
কিন্তু আমাদের এত ভালোবাসা দেওয়ার পরও সে নষ্ট হয়নি। হ্যাঁ, সে তার সৌন্দর্য নিয়ে গর্বিত ছিল। সে বলতো যে আমার সৌন্দর্য আর স্মার্টনেসের সামনে বাকিরা কিছুই না। সে ভালো ব্র্যান্ডের জিনিস পরতে খুব পছন্দ করত, পড়াশোনাতেও খুব ভালো ছিল, সময় মতো চাকরিও পেয়েছিল। তার বোনের জন্য সে একজন দায়িত্বশীল ভাই ছিল। সে তার বোন বিনাকে কলেজে নিয়ে যেত এবং তাকে ফিরিয়ে আনতো, আর আমাকে বাড়ির খরচের জন্য অর্থ দিত। কখনো আমার সাথে উচ্চস্বরে কথাও বলতো না। তার সেরকম কোনো বন্ধুও ছিল না যার সঙ্গে পড়ে সে নেশা করতে পারে। তার খুব অল্প বন্ধু ছিল। তার যে সবচেয়ে ভালো বন্ধু ছিল সে বিদেশে থাকতো। কখনো সে তার সাথে ফোনে কথা বলতো, কখনো সে আমার সাথেও তার বন্ধুর কথা বলাতো। সে আমাকে বলতো, মা, কেননা আমার বিনাকে এই ছেলের সাথে বিয়ে দিয়ে দিই। সে খুব ভালো ছেলে, সব কিছু মিলিয়ে সব স্বাভাবিক ছিল। কিন্তু দুবার যা ঘটেছিল তা মোটেও স্বাভাবিক ছিল না। আমি জানি না আমার ছেলের মধ্যে কী অভাব ছিল। সে তার স্ত্রীদের সাথে কী করতো যে তারা পালিয়ে যেত। দিনটা ধীরে ধীরে কাটতে লাগলো। বিনয় খানিকটা স্বাভাবিক হয়ে গিয়েছিল। এখন সে বাড়িতে একটু কথা বলছিল। এবার আমি ভেবেছিলাম যে আমার বিনয় তৃতীয়বার বিয়ে দেব, এবং এমন একটি মেয়ের সাথে দেব যে আমাকে বলবে যে বিনয় ফুলশয্যার মতো একটি রাতে ঘরে কি করে যা কনেকে পালিয়ে যেতে বাধ্য করে। বিনয় তার অন্য দুই স্ত্রীর থেকে ডিভোর্স নিয়েছিলেন। আমিও চেয়েছিলাম এই পুত্রবধূটি অত্যন্ত আমার বাড়িতে থাকুক এবং এখান থেকে পালিয়ে না যাক। আমি কারোর জীবন নষ্ট করতে চাইনি, কারণ আমিও একটি মেয়ের মা ছিলাম এবং আমি খুব ভালো করেই জানতাম যে বিবাহ বিচ্ছেদের দাগ একটি মেয়ের জন্য কতটা লজ্জাজনক হতে পারে। অনেক চিন্তাভাবনার পর আমি এই সিদ্ধান্ত নিই যে আমি বিনয়কে এমন একজন বিবাহিত মহিলার সাথে বিয়ে দেব যিনি ইতিমধ্যেই বিবাহিত এবং ডিভোর্সি প্রাপ্ত বা বিধবা। শীঘ্রই আমি এমন একটি মেয়েকে খুঁজে পেলাম। মেয়েটির বাড়ি থেকে বিয়ে করার জন্য তো তাড়াহুড়ো করছিল, তাই তারাও খুব বেশি খোঁজ খবর নেয়নি। মেয়েটি অল্প বয়সী ছিল, কিন্তু খুব সুন্দর ছিল না, ঠিকঠাক ছিল। রোগা পাতলা চেহারা ও স্বাভাবিকের চেয়ে একটু ছোট নাক ছিল মেয়েটার। আমি মেয়েটির পরিবারকে বলেছিলাম যে আমার ছেলের আগেও বিয়ে হয়েছে এবং আমার ছেলের সেই দুই স্ত্রী কিছু সময়ের জন্য ছিল এবং তারপর সে চলে যায়। মেয়েটি যখন বিয়েতে রাজি হয় তখন আমি বিনয়কে মেয়েটির ছবি দেখালাম। তখন সে তাকে বিয়ে করতে চায়নি। সে এত সাধারণ মেয়েকে বিয়ে করতে চায়নি। বিনয়ের কথা শুনে আমি তাকে বকা দিয়ে বললাম, চুপ করো, দিন দিন তুমি যেরকম কাজ করছো এই কাজগুলোর কারণে তোমার কখনোই বিয়ে করা উচিত নয়। কিন্তু আমি কতক্ষণ বসে তোমার যত্ন নেব? আমি চলে যাওয়ার পর এমন কেউ তো থাকবে যার সাথে তুমি তোমার জীবন কাটাতে পারবে। এইসব কথা বলার সময় আমার চোখে অশ্রু চলে আসে। বিনয় আমার চোখের জল দেখে চুপ করে গেল এবং সে বিয়েতে রাজি হলো এবং উঠে রুমে গেল। কোথাও না কোথাও বিনয়ের মনে কিছু না কিছু ছিল যা সে আমার কাছ থেকে লুকাচ্ছিল। কিন্তু এবার আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সত্যটা জানব। আমি আগেই ভেবেছিলাম যে এবার আমি মেয়েটিকে ভরসা করব, কিন্তু তাকে বলবো না যে আমার ছেলের আগের স্ত্রীরা ভয়ে পালিয়ে গেছে। আমি তাকে ভালোবাসার সাথে বুঝিয়েছিলাম যে যদি কোনো সমস্যা হয় তো তাহলে আমাকে বলতে, আমি সেই সমস্যার সমাধান করব। আমি এবার বিয়ের পরিকল্পনা ছিল খুব সহজভাবে করতে হবে এবং তারপর খুব সহজভাবে বিয়ে দিয়েছিলাম। মেয়েটির নাম ছিল রুমা। সে খুব মিষ্টি ছিল। আমার মেয়েও বলেছিল যে ভাইকে ভাইয়ের মতো ছেড়ে দিতে, কিন্তু আমি তাকে বলেছিলাম যে তোমার ভাইয়ের সাথে যদি কিছু সমস্যা হয় তবে তা সমাধান করা আমাদের কর্তব্য। এবার আমি খুব বেশি অতিথিকে আমন্ত্রণ জানাইনি। বাড়িতে মাত্র কয়েকজন অতিথি ছিলেন। যারা এসেছিলেন তারা আমার আত্মীয় ছিলেন না, তবে আমার কিছু বন্ধু ছিল যারা আমাকে চিনত। আমি তাদের এবং তাদের পরিবারকে বলেছিলাম। আমি রুমাকে বিনয়ের ঘরে নিয়ে গেলাম। তাকে বিছানায় বসিয়ে দেওয়ার সময় আমি রুমার হাত আমার হাতে নিয়ে হালকাভাবে চেপে ধরলাম এবং বললাম, রুমা, আমি তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমার কথা খুব মনোযোগ সহকারে শোনো। রুমা অবাক হয়ে আমার দিকে তাকালো আর ভাবলো যে এখন কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আমি রুমাকে বুঝিয়ে বললাম যে বিনয় এই বিয়ে করতে রাজি ছিল না। খুব কষ্ট করে আমি তাকে বিয়ের জন্য রাজি করেছি। হয়তো আমার ছেলে কিছু উল্টোপাল্টা কাজ করবে, হয়তো সে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে যাতে সে তোমার কাছ থেকে পালাতে পারে, কিন্তু তুমি ভয় পাবে না। যাই হোক না কেন আমাকে সব কিছু বলবে। তুমি তার ভয় দেখানোর বা তার কথাতে পাত্তা দেবে না। রুমা আমার কথা শুনে মাথা নাড়ল। আমি এতে সন্তুষ্ট হয়ে রুমাকে বিশ্রাম নিতে বলে বেরিয়ে এলাম। আমি আমার রুমে যাইনি, সে সোফায় শুয়েছিল। আমি রুমাকে তার ঘরে পাঠিয়ে দিলাম, বললাম যে তুমি ঘুমাতে যাও, অনেক রাত হয়ে গেছে। রুমা ঘরে যাচ্ছিল এবং যেতে যেতে সে বলছিল যে মা, তুমি যাও
কিছু করছো, ভুল করছো, তুমিও একদিন বুঝতে পারবে প্রতিটি সমস্যার সমাধান শুধু বিয়ে নয়। তুমি কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারো না। রুমা চলে গেল। আমি সোফায় শুয়েছিলাম। আমি মনে মনে আমার ভগবানকে স্মরণ করছিলাম এবং প্রার্থনা করছিলাম যে, হে ভগবান, এই রাতটি ভালোভাবে কেটে যাক। এমন নীরবতা ছিল যেন মনে হচ্ছিল এটা কোনো ঝড় আসার আগের মুহূর্তের নীরবতা। ঘড়ির টিকটিকটাও আমার মাথায় হাতুড়ির মতো লাগছিল। আমি ভগবানকে ডাকছিলাম, তারপর আমি যা ভয় পেয়েছিলাম সেটাই ঘটল। রুমা চিৎকার করে বেরিয়ে এসেছিল এবং পাগলের মতো বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিল। আমি তাকে কিছুটা শান্ত করেছিলাম, কারণ সে বেরিয়ে কিছু বলার মতো অবস্থায় ছিল না। একটু শান্ত হলে সে ঘৃণা ভরে বলল যে, আগে তোমার ছেলের মেডিকেল পরীক্ষা করা উচিত ছিল। তুমি যদি এটা করতে তাহলে মাকে এই দিনটা দেখতে হতো, তোমাকে আর আমাকে না। রুমা খুব বুদ্ধিমান ছিল। তার আর কোনো উপায় ছিল না। সে যে কোনো মূল্যে বিয়ে করার কথা ভেবেছিল, কিন্তু রুমাও এই সম্পর্ক বজায় রাখতে পারেনি এবং সে বিনয়কে ছেড়ে চলে যায়। পরের দিন রুমার বাড়ি থেকে ফোন আসে ছেলের, যাতে আমাদের মেয়েকে ডিভোর্স দিয়ে দেয়। অন্যথায় আমরা আদালত থেকেও এই কাজটি করতে পারি। আমি হতবাক অবস্থায় ফোন ধরে সোফায় বসেছিলাম, কারণ এখন কোনো অবস্থাতেই কেউ বিনয়কে গ্রহণ করতে রাজি ছিল না। আমি আগে যে পুত্রবধূদের নিয়ে এসেছিলাম তারা ধনী পরিবারের ছিল এবং সুশিক্ষিত ছিল, কিন্তু রুমা একজন বিধবা ছিল, দরিদ্র পরিবারের ছিল এবং খুব একটা সুন্দর ছিল না। আমি আগেই রুমাকে সব কিছু বুঝিয়ে দিয়েছিলাম, এ কারণে ব্যাপারটা এত খারাপ হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম যে আমার ছেলের মধ্যে কী অভাব ছিল। যে গহনা আমরা কনেকে দিতাম, কনের পরিবার বিয়ের দ্বিতীয় দিনে তা ফিরিয়ে দিত। আমি যৌতুকও নিতাম না। তারপরে কি এমন হতো যে এত সুন্দর, শিক্ষিত ও ধনী ছেলেকে রেখে মেয়েরা পালিয়ে যেত? ব্যাপারটা কিভাবে জানা যায় তা ভেবে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। বিনয়ও মুখ দিয়ে কিছু বলতে রাজি ছিল না। আমি যখনই এটা নিয়ে কথা বলার চেষ্টা করতাম সে উঠে বাইরে চলে যেত। সে আমাকে কথা বলার সুযোগও দিত না। কিন্তু এখন আমি বিনয়ের ওপর সব সময় নজর রাখতে শুরু করি, তার প্রতিটি পদক্ষেপের দিকে মনোযোগ দিই, যাতে কিছু তো আমি সূত্র পেতে পারি এবং সত্য কি সে জানতে পারি। কিন্তু তার অঙ্গভঙ্গি দেখে কখনোই মনে হয়নি যে তার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু আছে। সেও অন্যান্য সাধারণ ছেলেদেরই মতোই ছিল। আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না। একদিন বিরক্ত হয়ে আমি বিনয়ের বন্ধুকে ফোন করলাম এবং বিদেশে থাকা ওই বন্ধুকে, আমি অভিজিৎকে জিজ্ঞেস করলাম, তুমি বিনয়ের একমাত্র বন্ধু যার সাথে বিনয় তার সমস্ত মনের কথা বলে। আমাকে বিনয় সম্পর্কে কিছু বলো। সে নিশ্চয়ই তোমাকে তার জীবন সম্পর্কে কিছু বলেছে। কিন্তু আমি তো এটা শুনে অবাক হলাম, শুনে যে তার বন্ধুকে নিজের সম্পর্কে কিছুই বলেনি। আর এটাই আমার কাছে খুব অদ্ভুত লাগছিল। সে কি তার বন্ধুকে বলেনি যে আমি 3বার বিয়ে করেছি এবং আমার 3 স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে? সে তার বন্ধুকে এই কথা জানায়নি, যে তার সবচেয়ে ভালো বন্ধু ছিল। এটি আমার কাছে যথেষ্ট অদ্ভুত মনে হয়েছিল। তবে সম্ভবত সে বলেনি কারণ সে লজ্জিত হতে চায়নি। বিয়ের রাতে তার স্ত্রীরা পালিয়ে যায়, সেটাও 3 স্ত্রী। ধীরে ধীরে আরও 6 মাস পার হয়ে গেল। বাড়িতে সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু আমি বিনয়কে নিয়ে খুব বিচলিত ছিলাম। বিয়ের প্রথম রাতেই কনে পালিয়ে যায় কী কারণে? আমি আবার বিনয়ের বিয়ের কথা ভেবেছিলাম এবং এবার আমি সত্যিটি জানার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। এবার আমি মেয়েটিকে সব কিছু বলেছি, কিছু গোপন করিনি এবং এমন একজনকেও নিয়ে এসেছিলাম যার বিয়ের খুব প্রয়োজন ছিল, কারণ এরা খুব দরিদ্র ছিল এবং তার বাড়িতে 2টি ছোট ভাই ছিল। আমি মেয়েটিকে রাজি করিয়েছিলাম, মেয়েটির বাবা মাও রাজি হয়েছিল। আমি বলেছিলাম, আজ থেকে তোমার ভাইদের পড়াশোনার খরচ আমার। কিন্তু আমি মেয়েটির বাবা মাকে বিয়ের আগের এই কথা বলিনি, শুধু মেয়েটিকেই বলেছিলাম। মেয়েটি কিছুটা নার্ভাস ছিল, কারণ বিয়ের আগে থেকে মেয়েটিকে সব কিছু বুঝিয়েছিলাম। প্রথমে সে খুব ভয় পেয়েছিল, তারপর সে নিজেকে সামলে নিয়ে বলেছিল, যাই ঘটুক না কেন আমি এই বিয়ের জন্য প্রস্তুত। আমার ছোট্ট আত্মত্যাগ আমার ভাইদের জীবন তৈরি করবে, সুতরাং এতে কি ভুল আছে? যা কিছু ঘটুক আমি তা সহ্য করব। মেয়েটির নাম ছিল পাপিয়া। যদিও সে দরিদ্র পরিবার থেকে এসেছে, তবুও সে খুব সংস্কৃতিবান এবং বুদ্ধিমান ছিল। আমার মন খুশি ছিল যে পাপিয়া যদি আমার পুত্রবধূ হয়ে আমার বাড়িতে থাকে তবে এটি আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় হবে। সংস্কৃতিবান হওয়ার পাশাপাশি পাপিয়া খুব সুন্দরও ছিল। আর এবারের বিয়েটা হয়েছে মন্দিরে। সব কিছু ঠিকঠাক ছিল এবং আশ্চর্যজনকভাবে সেই রাতে কেটে যায় এবং সকাল হয়ে যায়। সকাল হওয়ার সাথে সাথে আমি ঘরের দরজায় কড়া নাড়লাম, কিন্তু কেউ দরজা খুলল না। আমি খুব চিন্তিত হয়ে গেলাম যে দরজা খুলছিল না। কিছুক্ষণ পরে আমি ঘরের দ্বিতীয় চাবি নিয়ে এলাম এবং আমি নিজেই দরজা খুললাম।
বিনয়কে রুমে কোথাও দেখা যায়নি, সম্ভবত সে বাথরুমে ছিল। কিন্তু আমার পুত্রবধূ মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল। আমি দ্রুত ডাক্তারকে ডাকলাম। তারপর জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে সে বাইরে ছুটে যায় আর বলে, আমি এখানে থাকতে চাই না, আমি আমার বাবা মায়ের বাড়িতে যেতে চাই। আমি পাপিয়ার হাত ধরলাম এবং বললাম, তুমি এমনটা করতে পারো না। আমি তো তোমাকে পুরো সত্য বলেছি এবং তুমি সব শুনেই রাজি হয়েছো, তাহলে তুমি এখন কেন এটা করছো? কিন্তু পাপিয়া আমার কোনো কথা শুনতে রাজি ছিল না। কাঁদতে কাঁদতে সে বলল, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি বাধ্য, আমি এখানে থাকতে পারবো না, চিন্তা করো না, আমি আমার বাবা মাকে কিছু বলবো না, আমি সব কিছু সামলে নেব, শুধু আমাকে এই বাড়িতে থাকতে বলবেন না। কিন্তু পাপিয়া, ঠিক কি হয়েছে আমাকে বলো, আমি সত্যটা জানতে চাই। তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি আমাকে বিনয় সম্পর্কে সত্য বলবে। আমি বিনয় সম্পর্কে কিছু বলতে পারবো না। আমি যদি বিনয়ের কথা বলি তবে সে আমাকে মেরে ফেলবে। আমি আমার জীবন নিয়ে চিন্তা করি না, কিন্তু বিনয় আমাকে ভাইদেরও ছেড়ে দেবে না। দয়া করে আমাকে যেতে দিন। তার চোখে এমন সহানুভূতিশীল অভিব্যক্তি ছিল। পাপিয়া চলে গেছে, আর থামাতে পারিনি। আমি অপেক্ষা করছিলাম হয়তো অল্প সময়ের মধ্যে পাপিয়ার বাবা মায়ের কাছ থেকে ফোন আসবে, কিন্তু এরকম কিছুই ঘটেনি। হয়তো সে তার বাবা মাকে কিছু বলেনি। বিনয়ের 3 স্ত্রী পরের দিন ডিভোর্স দাবি করেছিল, কিন্তু আমি বুঝতে পারছি না যে পাপিয়া এমন কিছু করেনি। এর অর্থ পাপিয়া কেবল আমার ছেলের স্ত্রী ছিল। আমি বিনয়ের চেক আপ করাতে চেয়েছিলাম, কিন্তু আমার ছেলে কখনোই এটি করাতে দেয়নি। তাই একদিন আমি তার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম। বিনয় গভীর ঘুমে যাওয়ার সাথে সাথে আমি ডাক্তারকে ফোন করলাম। ডাক্তার ছেলের কিছু নমুনা নিয়ে বললেন যে রিপোর্ট আসার সাথে সাথে আমি আপনাকে বলবো। ডাক্তার চলে গেলেন এবং তারপর আমি অধীর আগ্রহে তার রিপোর্টের জন্য অপেক্ষা করলাম। পরের দিন ডাক্তার আমাকে ফোন করলেন এবং তিনি বলেছিলেন যে বিনয় সম্পূর্ণ স্বাভাবিক এবং তার সমস্ত রিপোর্ট স্বাভাবিক এসেছে। সে যদি স্বাভাবিক থাকে তাহলে বিয়ের প্রথম রাতেই তার স্ত্রীরা পালিয়ে যায় কেন? পাপিয়ার বাবা মা আমাকে অনেক শ্রদ্ধা করতেন। হয়তো তারা সত্যটা জানতেন না। তারা ভেবেছিলেন আমি তাদের মেয়েকে বাড়িতে নিয়ে যেতে এসেছি। আমাকে দেখে পাপিয়া ভয় পেয়ে গেল। সে আমার পাশে অল্প সময় বসে এবং ঘরের ভিতরে চলে যায়। আমাকে দেখে পাপিয়া বলল, আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমি ওই বাড়িতে থাকতে পারবো না, তাহলে আপনি আমাকে নিতে এসেছেন কেন? আমি পাপিয়াকে খুব ভালোবেসে আমার পাশে বসালাম এবং তার সামনে হাত জড়ো করে বললাম, তুমি এখন আমার আশার শেষ আলো। আমার ছেলের কী অভাব আছে যা কেবল তুমিই বলতে পারো। একজন অসহায় মা হাত জড়ো করে তোমার কাছে ভিক্ষা চাইছে, দয়া করে অস্বীকার করো না। আমার চোখের জল দেখে পাপিয়া আমার হাত ধরে বলল, আমি অসহায়, দয়া করে আমার সামনে হাত জড়ো করবেন না। পাপিয়া, তুমি এখন আমার আশার শেষ আলো। আমার ছেলের কী অভাব আছে তা কেবল তুমিই বলতে পারো। একজন অসহায় মা হাত জড়ো করে তোমার কাছে ভিক্ষা চাইছে, দয়া করে অস্বীকার করো না। আমার চোখে জল দেখে পাপিয়া আমার হাত ধরে বলল, আমি অসহায়, দয়া করে আমার সামনে হাত জড়ো করবেন না। পাপিয়া যখন কোনোভাবে সত্য বলতে রাজি হয়নি, তখন আমি পাপিয়াকে বললাম, ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি নিজের চোখেই দেখব। কিন্তু তুমি তো আমাকে সাহায্য করতে পারো, তাই না? তুমি আজ রাতের জন্য আবার আমার ছেলের ঘরে থাকো, আমি নিজের চোখে পুরো সত্যটা দেখব। প্রথমে পাপিয়া ভয় পেয়েছিল, কিন্তু আমি অনেক কিছু বুঝিয়ে বললাম যে আমি তোমার সাথে থাকব, তোমার কিছু হবে না। সে রাজি হয়ে গেল। আমি পাপিয়াকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আমি আবার পাপিয়াকে কোণে বানিয়ে বিনয়ের ঘরে বসিয়ে দিলাম। আমি আগেই বিনয়কে ফোন করেছিলাম যে পাপিয়া বাড়ি এসেছে, তুমিও অফিস থেকে তাড়াতাড়ি চলে এসো। আজ আমি বাড়িতে থাকবো না, তোমার মাসির শরীর খারাপ, আমি সেখানে যাচ্ছি এবং সারা রাত সেখানেই থাকব। আমার কথা শোনার পর বিনয় শুধু হ্যাঁ বলে উত্তর দিল এবং ফোন কেটে দিল। আমি আজ বিনয়ের ঘরে লুকিয়ে থাকলাম এবং আজ আমি নিজের চোখে সব কিছু দেখতে চেয়েছিলাম। ঠিক তখনই দরজা খোলার শব্দ হলো এবং বিনয় ঘরের ভিতরে প্রবেশ করল। সুসজ্জিত শাড়ি পরে বসে থাকা পাপিয়ার দিকে এক নজর তাকিয়ে ছিল সে। তারপর কিছু না বলে বাথরুমে চলে গেল। পাপিয়া এমনভাবে বসেছিল যেন সে এখনই উঠে পালিয়ে যাবে। আমিও নিঃশ্বাস বন্ধ করে পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করছিলাম। হঠাৎ বাথরুম থেকে এক নারীর চিৎকারের আওয়াজ আসতে শুরু করে। আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে পাপিয়া বিছানা থেকে নেমে এসে দাঁড়ালো। বিনয় তো বাথরুমের ভিতরে ঢুকলো, তাহলে কেন এই মহিলার আওয়াজ? তারপর বিনয় বেরিয়ে এলো এবং বিনয়কে দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম। সে খুব অদ্ভুত মেকআপ করে, সে মেয়েদের পোশাক পরেছিল, তার চোখ রক্তবর্ণের মতো হয়েছিল, আওয়াজটা ঠিক একটা মেয়ের মতো আসছিল। আমি বারণ করেছিলাম, আমার জীবনে ফিরে এসো না, তুমি আমার কথা শোনোনি।
এখন তুমি তোমার মৃত্যুর জন্য নিজেই দায়ী থাকবে, তুমি নিজেই তোমার মৃত্যুর কারণ হবে। বিনয় খুব ভয়ানক হাসি দিয়ে পাপিয়ার দিকে গেল। পাপিয়া চিৎকার করে আমার কাছে এসেছিল। আমিও বেরিয়ে এসে বিনয়কে থামানোর চেষ্টা করলাম। কি হয়েছে? তুমি কেন এমন করছো? বিনয় আমাকে জোর করে ধাক্কা দিয়েছিল। কে বিনয়? মঞ্জুলি আমার নাম। বিনয় আবার আমার কাছে আসার আগে আমি ওই ঘর থেকে বেরিয়ে এসে বাইরে থেকে ঘরটি বন্ধ করে দিলাম। আমি বাইরে থেকেও বিনয়ের ভয়ানক হাসি শুনতে পাচ্ছিলাম। আমি পাপিয়াকে বুকে চেপে ধরলাম। যদিও আমি নিজেই খুব অবাক এবং ভীত ছিলাম। পাপিয়া বলল, আমি মরতে চাই না। আমাকে সে বলেছিল যে আমি যদি কাউকে কিছু বলি তবে সে আমাকে এবং আমার ভাইদের মেরে ফেলবে। আমাকে এবং আমার ভাইদের কে বাঁচাবে এখন কাকিমা? আমি বললাম, কিছুই হবে না পাপিয়া, শান্ত হও, আমি সব কিছু সামলে নেব। প্রথমে আমার মাথা একটুও কাজ করছে না। তারপর আমার মাথায় প্রথমে যে চিন্তা এলো তা হলো হয়তো বিনয়ের ওপর কিছু ভূতের ছায়া আছে। আমি পাপিয়াকে আমার ঘরে ঘুম পাড়িয়ে দিলাম। সকালে আমি প্রথম যে জিনিসটি করেছিলাম তা হলো আমার পারিবারিক ডাক্তারকে কল। রাত 8টার দিকে ডাক্তার আমাদের বাড়িতে আসেন। আমি তাকে সব কিছু বুঝিয়ে বললাম। একই সঙ্গে আমার ডাক্তারকেও বলেছিলাম যে আমার মনে হয় বিনয়ের ওপর কোনো ভূতের ছায়া আছে। আমার কথা শোনার পর ডাক্তার বললেন, আমার মনে হয় এটা ভূতের ছায়া নয় এবং বিনয়ে মস্তিষ্কের রোগী, তার ডিমেনশিয়া অ্যাটাক হয়েছে। এই ধরনের রোগীরা একটি সিনেমা বা গল্পের মধ্যে চলে যায় এবং সেই চরিত্রের মধ্যে নিজেকে নিমজ্জিত করে। টেনশন নেবেন না, এই রোগের চিকিৎসা হয় প্রিয়জনের ভালোবাসার সঙ্গ এবং কিছু ওষুধ, যার মাধ্যমে রোগী সুস্থ হয়ে ওঠে। এতে কিছুটা সময় লাগে কিন্তু রোগী পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। নববধূকে দেখে বিনয়ের মধ্যে পাগলামো ভাব জেগে ওঠে। কেন এই রকম হয় তার সূত্র আমরা একবার ঘর থেকে পেয়ে গেলে আমরা আর চিকিৎসা ভালোভাবে করতে সক্ষম হব। ডাক্তার আমাকে সান্ত্বনা দিলেন এবং চলে গেলেন। পাপিয়া ঘুম থেকে জেগে উঠেছিল এবং রাতের থেকে তাকে কিছুটা স্বাভাবিক দেখাচ্ছিল। আমি তার সকালে জলখাবার দিলাম। সকালের জলখাবারের সময় পাপিয়া বলল, আমার মনে হয় আমার এখন বাড়ি যাওয়া উচিত। ভালোবেসে পাপিয়ার মাথা স্পর্শ করে বললাম, প্রথমে তুমি আমাকে কাকিমা বলা বন্ধ করো, তারপর আমাকে মা বলে ডাকো। আর দ্বিতীয়ত, এটা এখন তোমার বাড়ি। নিজের চোখে সব কিছু দেখার পর আপনি কিভাবে এইসব করতে পারেন? পাপিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো। তাই আমি পাপিয়াকে বললাম যে আমি সবেমাত্র ডাক্তারের সাথে কথা বলেছি, বিনয় একদম ঠিক হয়ে যাবে। শুধু তার একটু ভালোবাসা এবং একটু যত্ন দরকার, যা আমরা দুজনে মিলে তাকে দেব। বিশ্বাস করো, বিনয় খুব ভালো ছেলে, সে তোমাকে খুব ভালোবেসে রাখবে। আমি পাপিয়াকে খুব ভালোবেসে বললাম, এখন একবার আমাকে মা বলে ডাকো, এবং সে হেসে আমাকে মা বলে ডাকলো, যা শুনে আমার হৃদয়ে শীতলতা নিয়ে এসেছিল। আমি আশার আলো দেখেছিলাম যে আমার ছেলে সুস্থ হয়ে উঠবে। রাত 10টা নাগাদ বিনয় দরজায় কড়া নাড়তে শুরু করে। আমি হাত দিয়ে দরজা খুললাম। আমি পাপিয়াকে আমার রুমে পাঠিয়েছিলাম। বিনয় ভালোভাবে দাঁড়িয়েছিল। আমাকে দেখে সে রেগে গিয়ে বলল, মা, আমার দরজা বাইরে থেকে কেন বন্ধ করেছ? আমার অফিস যেতে দেরি হচ্ছে। সে খুব স্বাভাবিকভাবে কথা বলছিল। আমি জানি না বাবুকে দরজা বন্ধ করেছে। আচ্ছা চলো সকালের টিফিন করি। আমি বিনয়ের সামনে কিছু প্রকাশ করতে চাইনি। সে সকালের টিফিন করে অফিসের দিকে রওনা দিল। বিনয় অফিসের জন্য বের হওয়ার সাথে সাথে আমি প্রথমে তার রুমে গিয়ে খুঁজতে লাগলাম। আমাকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি। আমি সামনের বিছানায় কিছু বই দেখেছি। পাপিয়াও এখন আমার সাথে এসেছে। সমস্ত বই একই ছিল। সমস্ত বইয়ে কেবল একটি উপন্যাস ছিল, যেখানে মঞ্জুলি নামে একটি মেয়ে ছিল। বিয়ের রাতে তার স্বামী তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় এবং পরের দিন আরেকজন নববধূকে নিয়ে আসে। মঞ্জুলি ধীরে ধীরে মস্তিষ্কের রোগী হয়ে উঠেছিলেন। কনেকে দেখার সাথে সাথেই তার খিঁচুনি হতে শুরু করে। তারপর যখন সে কনেকে একটি বিয়েতে দেখতে পায় তখন সে তাকে হত্যা করতে ছুটে যেত। মঞ্জুলির শ্বশুরবাড়ির লোকেরা তাকে পাগল ঘোষণা করে তার বাবা মার বাড়িতে পাঠিয়ে দেয়। বিনয় নিজেকে মঞ্জুলির চরিত্রে নামিয়ে এনেছিল। আমি ডাক্তারকে ফোন করে সব কিছু বলেছিলাম। ডাক্তার বললেন, ধীরে ধীরে বিনয়কে ভালোবাসার সঙ্গে বোঝাতে হবে, তাকে মঞ্জুলির চরিত্র থেকে সরিয়ে আনতে হবে। ধীরে ধীরে ডাক্তারের ওষুধ, পাপিয়া ও আমার কঠোর পরিশ্রমে বিনয় সেরে উঠতে শুরু করে। পাপিয়া বিনয়ের সামনে থাকতো এখন, এবং তার আচরণে অনেক পরিবর্তন আসতে শুরু করেছিল। তার চোখে আমি পাপিয়ার প্রতি ভালোবাসা দেখেছি। পাপিয়া যেখানেই যেত বিনয়ের চোখ তাকে অনুসরণ করত। তার চিকিৎসার পর 3 মাস কেটে গেছে। পাপিয়া বিনয়কে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে সমর্থন করেছিল। নিশ্চয়ই আমি কিছু ভালো কাজ করেছিলাম, যার জন্য আমি পাপিয়ার মতো পুত্রবধূ পেয়েছি, তা নিয়ে আমি নিশ্চিত ছিলাম। পাপিয়া তখনও আমার রুমে আমার সাথে ঘুমাতো, কিন্তু আজ আমি ভাবলাম সব কিছু ঠিক করা উচিত।
আমি পাপিয়াকে বলেছিলাম, আজ তোমাকে একটা পদক্ষেপ নিতে হবে, আর তারপরে তোমার জীবনে সুখ আসবে। পাপিয়া নিশ্চিতভাবে আমার দিকে তাকাতে শুরু করলো। তারপর আমি তাকে বুঝিয়ে দিলাম যে পাপিয়াকে আজ বিনয়ের ঘরে কনের মতো বসতে হবে। সে আমার কথা শুনে ভয় পেয়েছিল, কিন্তু আমি বললাম, তোমার ভয়ের কিছু নেই, আমি দরজা খোলা রাখবো, তোমাদের দুজনের মধ্যে সব কিছু ঠিক না হওয়া পর্যন্ত আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকবো। যদি কিছু ভুল খুঁজে পাও তবে সাথে সাথে চলে যাও। সেই রাতে বিনয় আসার আগেই আমি পাপিয়াকে কনের মতো সাজিয়েছি। বিনয়ের বিছানাটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর তার আসার জন্য অনেকটা সময় ছিল। আমি পাপিয়াকে বিছানায় সাজিয়ে বসিয়ে বাইরে চলে এলাম। খাওয়ার সময় বিনয়ের চোখ এখানে সেখানে কিছু খুঁজছিল। আমি বুঝতে পারলাম বিনয় কাকে খুঁজছে, কিন্তু আমি জানতাম না যে আমি কিছু বলার আগেই বিনা বলবে, ভাই বৌদি তোমার। বিনা তার কথা শেষ করার আগেই আমি তাকে চুপ করিয়ে দিলাম। আমি হেসে বললাম, বিনয় তুমি আগে খাবার শেষ করো, তারপর তোমার রুমে যাও, তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে। রাতের খাবার খেয়ে সে তার রুমে গেল। আমার হার্টবিট জোরে জোরে ধড়ফড় করছিল। আমি জানি না সে এখন কি হতে যাচ্ছে। হে ভগবান, সব কিছু ঠিক আছে তো? আমি তাকে স্মরণ করলাম এবং গেটের কাছে থামলাম, এবং আমি কান দিয়ে শোনার চেষ্টা করলাম যে ভিতরে সব কিছু ঠিক আছে কিনা। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভিতরে তখনও শান্ত ছিল, এবং অল্প সময়ের মধ্যে আমি প্রেমে ভেজা গলায় পাপিয়া এবং বিনয়ের কথোপকথন শুনতে পাচ্ছিলাম। আমি হাসলাম এবং আমি অনেক শান্তি বোধ করলাম। ঈশ্বরকে ধন্যবাদ জানালাম এবং আমার ঘরে এসে শান্তিতে শুয়ে পড়লাম। সকালে আমার চোখ খুলল। আমি যখন তাড়াতাড়ি উঠে রান্নাঘরে দিকে ছুটে গেলাম, দেখলাম পাপিয়া ইতিমধ্যেই রান্নাঘরে উপস্থিত আছে। আমাকে দেখে সে মুখে হাসি ফুটে উঠল। তার কুঁচকে যাওয়া চোখ আর লাজুক হাসি দেখে বুঝতে পেরেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে। সে খানিকটা লজ্জা পেয়ে বলল, মা, বিনয়ের চা ও কফিটা বানাচ্ছি। তাকে কফি বানাতে দেখে আমি হলের ভিতরে ঢুকলাম, সোফায় বসলাম এবং চোখ বন্ধ করলাম। আজ আমার বিনয় এবং পাপিয়ার জীবনে সুখ ছিল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমরা পরবর্তী গল্প পাঠে আরও উৎসাহিত বোধ করি, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তী গল্প আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যেতে পারে। নমস্কার।